শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের মুখে আপনারা শুনেছেন না, জনগণ সকল ক্ষমতার উৎস। আসলে যারা রাষ্ট্রীয় ক্ষমতায় ছিল তারা কি এই কথা মেনেছিল? মানে নাই। রাষ্ট্র কাদের? রাষ্ট্রের মালিক হইল জনগণ। রাষ্ট্র আগামী 5 বছরের জন্য কারা পরিচালনা করবে, কারা সরকারে থাকবে, সেই দায় দায়িত্ব হলো জনগণের, আপনাদের, আমাদের। আমরা যারা বসে আছি এই কুয়াশার মধ্যে শীত উপেক্ষা করে আমাদের কাজে আমাদের বুঝতে হবে আমরা কোন ধরনের সরকার চাই। আগামী 5 বছরের জন্য আমরা কাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতায় পাঠাতে চাই বা সরকারে পাঠাতে চাই। আজকের যদি কোনো ক্রমে ধানের শীষ ঠকে যায়, বাংলাদেশ হেরে যাবে। জামাত ইসলাম যদি নির্বাচনে জিতে যায়, 71-এর যুদ্ধাপরাধীরা জিতে যাবে। আপনাদের সিদ্ধান্ত নিতে হবে এই 13তম নির্বাচনে আপনারা রাষ্ট্রীয় ক্ষমতায় কাদেরকে বসাতে চান। ওই 71 সালে যারা আলবদর, আল শামস বিভিন্ন রকমের দুষ্ট চক্র সৃষ্টি করে এদেশের মানুষের ক্ষতি করেছে, গ্রাম থেকে গ্রাম অন্তর পর্যন্ত জ্বালিয়ে দিয়েছে, শহর বন্দর ধ্বংস করেছে, এই দেশের পোল, ব্রিজ, কালভার্ট এগুলোকে ধ্বংস করে দিয়েছে। কার বাড়িতে সুন্দরী মেয়ে আছে তাদেরকে ওই পাক বাহিনীর হাতে তুলে দিয়েছে। কার বাড়িতে বড় একটা চর্বিযুক্ত খাসি হয়েছে, এইগুলা ধরে ধরে পাক বাহিনীর হাতে তুলে দিয়েছেন। যারা একটু বয়স্ক, যারা স্বাধীনতা দেখেছেন, আপনারা আরো ভালো বলতে পারবেন যে এই দেশে জামাত ইসলাম কি করেছে। তাদের এই কর্মকাণ্ডের জন্য এদেশের মানুষ তাদেরকে রাষ্ট্রীয় ক্ষমতা থেকে দূরে রেখেছে। কি বলেন, সত্যি বলছি তো? কারণ এই 12টা নির্বাচন যে পিছনে গেছে, জামাত ইসলাম কিন্তু 20টা সিটও পায় নাই। কারণ তারা এদেশের মানুষের ক্ষতি করেছে। আজকের তারা ইসলামের দোহাই দিয়া মানুষদেরকে বিভ্রান্ত করার জন্য নেমেছে, মানুষকে জান্নাতের কথা বলে। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই, এটা মজ্জেমপুর সিনিয়র মাদ্রাসা, এখান থেকে অনেক বড় বড় এখান থেকে লেখাপড়া শেষ করে অনেক মাওলানা বের হয়, অনেক ভালো ভালো শিক্ষার্থীরা বের হয়, বা এখানে যারা শিক্ষকরা আছেন, আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আসলে এই জামাত ইসলামের 1 থেকে 10 পর্যন্ত যারা শীর্ষ নেতৃত্ব, এর মধ্যে কি কোনো আলেম ওলামায় আছে? একজনও আলেম ওলামায় নাই। তাহলে তারা কিভাবে ইসলামী হুকুমত কায়েম করবে দেশে? মিথ্যা কথা। তারা নারীদেরকে বের করে, তারা জানে এই জনগোষ্ঠীর অর্ধেক হলো নারী। এই নারীদেরকে বিভ্রান্ত করা যায় খুব সহজে। আমার মা বোনদেরকে বোঝানো হচ্ছে, একটা ভোট যদি আপনারা আগামী দিনে এই হাত পা খায় দেন কিংবা দাড়িপাল্লায় দেন, তাহলে আপনারা জান্নাতে যাবেন। আচ্ছা, আমাদের তো ন্যূনতম বুঝ ব্যবস্থা আছে ভাই, আছে না? তা জামাত ইসলামের মার্কা কি? দাড়িপাল্লা। আর ইসলামিক আন্দোলনের মার্কা কি? হাত পাখা। তা কোন মার্কা দিলে জান্নাতে যাব? দাড়িপাল্লা। এখন তো দাড়িপাল্লা আর হাত পাখাই পিটাপিটি লাগাইবে। ও কইবে আমার জান্নাতের মার্কা হলো দাড়িপাল্লা, আর ও আরেকজন বলবে যে হাত পাখা। কি মারামারি লাগাবে না? এগুলো মিথ্যা কথা, এগুলো সম্পূর্ণ মিথ্যা কথা। মানুষদেরকে ধোঁকা দিচ্ছে। আপনাদের চিন্তা করতে হবে, আগামী 12 তারিখে যে নির্বাচন হতে যাচ্ছে, এই পটুয়াখালী 4 নির্বাচনী এলাকা থেকে 4 জন প্রার্থী, আমরা 2 জনকে চিনি। একজন হলো অধ্যাপক মোস্তাফিজুর রহমান, উনি লেখে ডাক্তার অধ্যাপক মোস্তাফিজুর রহমান। আসলে 2টা টাইটেল দোনোটাই কিন্তু ভুল। কারণ আমাদের জানা মতে উনি কোন কলেজের অধ্যাপনা করে নাই, কিন্তু লেখে অধ্যাপক, আবার বলে ডাক্তার। ভাই, ওনার কি ডাক্তারি সার্টিফিকেট আছে? গ্রামের মধ্যে একটা ফার্মেসি খুললে বসলে সে কি ডাক্তার হয়?
নাকি ডাক্তারের ডিগ্রি থাকতে হয়, এমবিবিএস, এফআরসিএস, বিভিন্ন রকমের ডিগ্রি আছে, এই ডিগ্রি থাকতে হয় না? উনি হলো ডিগ্রি ছাড়া একজন হাতুড়ি ডাক্তার। আজকের এবিএম মোশাররফ হোসেনকে কি এই অঞ্চলের মানুষ কিছু দিয়েছে এখন পর্যন্ত? মোশাররফ হোসেন ঢাকায় নেতৃত্ব দিয়েছে তার নিজের যোগ্যতায়। তিনি ঢাকা ইউনিভার্সিটিতে নেতৃত্ব দিয়েছেন। আজকে সারা বাংলাদেশে এবিএম মোশাররফ হোসেনকে চেনে। তিনি বাংলাদেশের একটা বড় রাজনৈতিক দল বিএনপির প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক। তিনি বিএনপিকে প্রশিক্ষণ দেন সারা দেশে। কাজেই এই যোগ্যতা অর্জন করেছে কি আমাদের ভোটের মাধ্যমে ভাই? এটা সে নিজের যোগ্যতায় অর্জন করেছে। মোশাররফ হোসেনের কাছে আমাদের কোনো ঋণ নাই। মোশাররফ হোসেনের আমরা কিন্তু তাকে কখনো ভোট দিই নাই। তিনি শুধু কলাপাড়ার সভাপতি হইয়া প্রায় 400 কোটি টাকার কাজ করেছে। আপনারা দেখেন না, 4 দলীয় জোট সরকারের আমলে 400 কোটি টাকার কাজ করে দিয়েছে আমাদেরকে। তো আগামী এই নির্বাচনে যদি আমরা এবিএম মোশাররফ হোসেনকে নির্বাচিত করতে পারি, তাকে কাজের কথা বলতে হবে। এই মজ্জেমপুরে যে কাঁচা রাস্তা আপনারা শুনেছেন, মহিপুরে জনসভায় এবিএম মোশাররফ হোসেন বলেছে, আল্লাহ যদি আমাকে নির্বাচিত করে, বিএনপি যদি ক্ষমতায় যায়, তাই এই যে ইউনিয়ন কানেক্টিং রোড থেকে শুরু করে এই অঞ্চলের কোনো উন্নয়ন বাকি থাকবে না। আমাকে মাত্র 6 মাস সময় দিবেন, আমাকে মাত্র 6 মাস সময় দিবেন। তো আর এই যে মোস্তাফিজ সাহেবকে আপনারা ভোট দিচ্ছেন না, মোস্তাফিজ সাহেবের কথা মনে আছে? আনারস মার্কায় আমরা ভোটের জন্য আসলাম, এখানে মিটিং করছি এই মাঠে, মনে আছে আপনাদের? ওনার জন্য ভোট চাইছি, উনি 2 বার উপজেলা চেয়ারম্যান হয়েছে। আপনাদের এই মজ্জেমপুরে কোথাও একটা ইট গাঁথতে পেরেছে? কোথাও 1 চাকা মাটির কাজ করেছে? কোথাও একটু পাকা রাস্তা করেছে? কোন একটা মসজিদ করেছে? কোথাও একটা মন্দির করেছে? কিচ্ছু করে নাই। তো এই অযোগ্য লোককে আমরা নির্বাচিত করব না এবিএম মোশাররফ হোসেনের মতো একজন যোগ্য নেতৃত্ব আপনাদের এলাকার, আপনাদের এই মহিপুরের গর্ব? তিনি ধুলেশ্বরের সন্তান, তার থানা হয়েছে মহিপুর। সে নির্বাচন যখন শুরু করেছে, সে বলেছে আমার নির্বাচনী প্রচারণা আমি মহিপুর থেকে শুরু করতে চাই, কারণ এই মহিপুর হলো আমার জন্মস্থান, এটা হলো আমার নিজের থানা। তা সে এমপি হলে কি এই জায়গার জন্য কাজ করবে? তারপর আমাদের নেতা অ্যাডভোকেট শাহজাহান পারভেজ আছে, উনি জানে কেমনে কাজ বের করে আনতে হয়। বিভিন্ন মন্ত্রণালয়, বিভিন্ন অফিস ঘেটে ঘুটে এই কাজগুলো আনতে হয়, এগুলো আমাদের শাহজাহান পারভেজ জানে। তো যাই হোক, সময় কম, আমি আর বক্তব্য দীর্ঘায়িত করব না। আপনারা আরেকটু কথা আমি বলতে চাই, সেটা হলো আমাদের দলের যারা আছে, আমাদের দলের যারা পোস্ট পজিশন হোল্ড করতেছেন, আপনাদের কাছে আমি বিনীতভাবে অনুরোধ জানাতে চাই, আপনাদের ঘরগুলোকে ঠিক করেন। আমি আমার ঘর যদি ঠিক না করতে পারি, তাহলে আমি কিভাবে এসে এখানে মাইক হাতে নিয়ে আপনাদের সামনে বক্তব্য রাখি? লজ্জা থাকা তো উচিত। আমার কথা যদি আমার স্ত্রী না শুনে, আমার কথা যদি আমার ছেলে না শুনে, তাহলে আমি এই যে শরীরের ঘাম জড়িয়ে নানা রকমের সমাজে মিথ্যা কথা বলে সৎভাবে উপার্জন করি, অসৎভাবে উপার্জন করি, এই টাকাটা, এই অর্থটা আমি কোথায় ডালি? আমার ফ্যামিলিতে। আমার ফ্যামিলি যদি আমার কথা না শুনে, তাহলে আমার উচিত সংসার ছেড়ে দিয়ে ওই ফাতরার জঙ্গলে যে আল্লাহ তাআলার করা। তা আমি অনুরোধ রাখবো, আমাদের নেতৃবৃন্দ যারা আছেন, দয়া করে আপনারা আপনাদের ফ্যামিলিগুলো ঠিক করেন। তাতে যদি আপনারা আমার কথায় অসন্তুষ্ট হতে পারেন, কিন্তু আপনারা অসন্তুষ্ট হবেন না। আপনাদের স্ত্রীদের পাও যদি ধরতে হয়, তবু আপনারা ধরবেন, কারণ আপনি আপনার সংসারের প্রধান, আপনার সংসারের রাজা আপনি, আপনার সংসারের প্রেসিডেন্ট আপনি। আপনার কথা যদি না শোনে, তাহলে আপনার এই সভায় এসে বক্তব্য রাখার কোনো অধিকার নাই। ধন্যবাদ।
সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে 12 তারিখে আপনারা ভোট কেন্দ্রে যাবেন। সবাইকে ধন্যবাদ জ্ঞাপন করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।